স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। মাগুরায় সদর উপজেলার জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 20 জন। অভিযুক্তদের গ্রেফতারে তদন্ত চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। মাগুরা থেকে রাশেদ খানের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। পুলিশ এলাকাবাসী জানায় আগামী 11 নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জগদল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী নজরুল ইসলাম ও সৈয়দ হাসানের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত হন। নিহতরা হলেন জগদল ইউনিয়নের সবুর মোল্লা, কবির হোসেন, রহমান মোল্লা ও ইমরান হোসেন। আহত হন কমপক্ষে 20 জন। এ ঘটনায় দুই পক্ষই একে অন্যকে দোষারোপ করেছে। আহতদের মাগুরা 250 শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজকে বিকেলে মাগুরা সদর থানার জগদল ইউনিয়ন থেকে কিছু আহত অবস্থায় আমাদের এখানে আসছিল। তাদের অবস্থা সংকটপূর্ণ হতে আমরা বেশ কিছু লোককে এখান থেকে রেফার করতে হয়েছে। পুলিশ জানায় এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই বিষয়ে আমাদের ওখানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে যেন পরবর্তী সময় কোনো ধরনের আর কোনো কিছু না ঘটে এবং যারাই অন্যায়ের সাথে জড়িত তাদের প্রত্যেককেই গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য আমাদের জেলা পুলিশ সচেষ্ট হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট নিউজ 24। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে 2 পুলিশ সহ 8 জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় পাকুন্দিয়া উপজেলার পাটুয়াডাঙ্গা ইউনিয়নের দরগা বাজারে এই ঘটনা ঘটে। পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সকালে উপজেলার পাটুয়াডাঙ্গা ইউনিয়নের দরগা বাজারে সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের বাড়িতে নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির সভা হওয়ার কথা ছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ ফাঁকা গুলি এবং টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানিকগঞ্জের পাটুরে এবং রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের ভোগান্তি কিছুতেই কমছে না। গেল কয়েকদিন ধরেই এই নৌরুটে অতিরিক্ত যানবাহনের চাপ পড়েছে। আজও তার ব্যতিক্রম নয়। পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক যানবাহন। সংশ্লিষ্টরা জানান, পদ্মায় প্রবল স্রোতের কারণে পাটুরিয়া থেকে 1.5 থেকে 2 কিলোমিটার উজানে গিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছতে হচ্ছে। এতে ফেরিগুলোর ঘাটে ভিড়তে অধিক সময় লাগছে। ফলে ফেরি ট্রিপ সংখ্যা কমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে এই নৌরুট ব্যবহারকারী দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। এই নৌরুটে বর্তমানে 19টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে দৌলতদিয়া ঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, ঘাটের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন এবং কি সংখ্যক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে এখন পর্যন্ত? আপনি যেমন জানাচ্ছেন, গত কয়েকদিন যাবৎ কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নাব্যতার সংকট ফেরি চলাচল বন্ধ থাকার কারণে গত কয়েকদিনই যাবৎ দৌলতদিয়া ঘাটে কিন্তু তীব্র যানজটের দেখা দিয়েছে। এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাটে প্রায় 2 শতাধিক পণ্যবাহী ট্রাকের আমরা সারি দেখতে পাচ্ছি। আমি তো দেখাইতে চাচ্ছি যে দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় কিন্তু 2 শতাধিক পণ্যবাহী ট্রাকের সারি আমরা দেখতে পাচ্ছি। এই সকল ট্রাক কিন্তু গতকাল দৌলতদিয়া ঘাটে এসেছে ফেরি পারাপারের অপেক্ষায়। এখনো পর্যন্ত কিন্তু তারা ফেরি পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে রয়েছে। তবে দৌলতদিয়া ঘাটের যে সকল যাত্রীবাহী পরিবহন আছে সেই সকল যাত্রীবাহী পরিবহনগুলো এসেই ফেরি পারাপার হতে পারছে। এ বিষয়ে বিআইডব্লিউ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে এই মুহূর্তে 19 ছোট বড় ফেরি চলাচল করছে। আর কিন্তু ফেরি চলাচল করলেও নাব্যতা সংকট থাকার কারণে গত কয়েকদিন যাবত এই সকল ফেরি চলাচলে বিঘ্নিত হচ্ছে। লাগছে প্রতি ফেরি 2 থেকে 3 গুণ বেশি। যে কারণেই কিন্তু যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক প্রতিদিনেই কিন্তু ফেরি পারের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা এবং দিনের পর দিন অপেক্ষা করে কিন্তু তাদেরকে দৌলতদিয়া ঘাট থেকে গন্তব্য স্থানে যেতে হচ্ছে। ট্রাক চালকদের
আমাদের সাথে অনেক ক্রিয়াশীলের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে ঘন্টার পর পরিবারের অপেক্ষায় থাকার কারণে কিন্তু তাদেরকে অতিরিক্ত টাকা ব্যয় করতে হচ্ছে, নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে এবং যাত্রীদের কিন্তু দৌলতদিয়া ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফেরি পারাপার হতে হচ্ছে। সব মিলে বলা যায় যে দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপার হতে গেলে কিন্তু নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে তাদেরকে পারাপার হতে হয়। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ শামীম আপনাকে। আমাদের সাথে সহকর্মী শফিকুল ইসলাম শামীম যুক্ত হয়েছিলেন দৌলতদিয়া ঘাট থেকে সেখানকার পরিস্থিতি জানাতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নম্বর ওয়ার্ডে চলছে রাস্তা উন্নয়ন এবং ড্রেন নির্মাণের খোঁড়াখুড়ির কাজ। কাজের ধীরগতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সিটি কর্পোরেশন আর সেবা খাতগুলোর সমন্বয়হীনতার কারণে এমন মারাত্মক ভোগান্তির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের দায় নিতে নারাজ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। রাস্তায় জলাবদ্ধতা আর খানাখন্দ, এসবের ভোগান্তির সব সমস্যা দূর করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্প্রসারিত নতুন ওয়ার্ডগুলোতে কয়েকটি প্রকল্প হাতে নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই ধারাবাহিকতায় বসিলা হাউজিং, মোহাম্মদপুর নবদা হাউজিং এবং চাঁদ উদ্যান হাউজিং এ চলছে নতুন রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ। ফলে রাস্তার খোঁড়াখুড়ির এমন বেহাল দশায় চরম বিপাকে পড়েছেন এখানকার স্থানীয়রা। পানির সংকট, আমাদের যে এই স্টোর অফিস আছে সেখান থেকে আমরা গাড়ি করে পানি নিয়ে আসছি। দ্রুতভাবে যেন কাজটা করে দিলে, মাটিগুলো সরিয়ে ফেললে আমাদের জন্য খুব ভালো হইব হাঁটাচলা করার জন্য। তাদেরকে কিছু বেনিফিট দিলে এরা তাড়াতাড়ি করে দিব কাজটা। এটা কিছু বাড়িওয়ালার সাথে হয়তো কোনো কথাবার্তা বললা এই জিনিসটা করছে আর কি। স্থানীয়দের অভিযোগ, সেবা খাত সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়হীনতার কারণে ভোগান্তি এখন আরো মারাত্মক আকার নিয়েছে। কাজ বন্ধ ছিল, এই কদিন আসে নাই ভাই। কয়দিন ভাই? 10-15 দিন না ভাই? 10-15 দিন ভাই। জনদুর্ভোগ বেড়েছে। লাস্ট কয়দিন হচ্ছে এখান থেকে কেটে যাওয়ার পরে 7 দিন বন্ধ ছিল, 7 দিন পর এখন আবার কাজ চলতেছে। তবে এসব অভিযোগের দায় নিতে নারাজ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আমাদের তো এখানে সিগনেচারি সাইন নেই, যেখানে আমাদের সাইন নেই। আজকে যদি আমরা সাইডে যে বলি যে আপনি কাজটা যেভাবে করার কথা ছিল সেভাবে কাজটি করেননি, তখন বলবো যে আপনি কে? আপনি তো অথরাইজ না, আগে ছিলেন এখন নেই। যেটা আমাদের সিগনেচারি পাওয়ার বর্তমান মেয়র এসে ক্যান্সেল করে দিয়েছে। তো আমরা যদি সাইন না করতে পারি, এখানে তো আমরা কন্ট্রাক্টরের সাথে আলাপ করতে পারি না। এদিকে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে বলে জানিয়েছে ডিএনসিসির প্রকৌশল বিভাগ। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এবার করোনা আপডেট। দেশে করোনা ভাইরাসের প্রকোপ কমেছে। 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 9 জন। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 396 জন। এর আগে গেল 22 ফেব্রুয়ারি 366 জনের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসেবে দৈনিক শনাক্ত 8 মাস পর সর্বনিম্ন দেখল দেশ। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এখন পর্যন্ত দেশে মোট 15,64,881 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 27,746 জনের। একদিনে মোট 18,980টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 2.9%, যা এখন পর্যন্ত সবচেয়ে কম। সুতার বাড়তি দামে মহাবিপাকে তৈরি পোশাক রপ্তানিকারকরা। তারা বলছেন, সুতার দাম অস্বাভাবিক হারে বাড়লেও রপ্তানিতে বাড়তি দাম পাচ্ছেন না তারা। এতে বড়দিনকে কেন্দ্র করে নেওয়া পোশাকের অর্ডার ঠিকভাবে দিতে পারবেন কিনা তা নিয়ে এখন দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। যদিও সুতা উৎপাদকরা বলছেন, বিশ্ববাজারে তুলার দাম বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। এজন্য দেশের অভ্যন্তরে সুতা তৈরির সক্ষমতা বাড়ানোর কথা বলছেন তারা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। গেল অর্থবছরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $3,145 কোটি। চলতি অর্থবছরের প্রথম 3 মাসেও প্রবৃদ্ধি বেশ ভালো। তবে সুতার সংকটে তা ধরে রাখা নিয়ে সংশয়ে উদ্যোক্তারা। একদিকে সুতার বাড়তি দাম, তার উপর বাজারে সুতার স্বল্পতা, সব মিলে অস্বস্তির চরমে পোশাক রপ্তানিকারকদের। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমই এর হিসেব বলছে, 2020 সালের জুলাই মাসে প্রতি কেজি সুতার দাম ছিল $2.53, যা বছরের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে $4.2, অর্থাৎ বেড়েছে প্রায় 66%। তার উপর সুতার সংকটে সামনের বড়দিনের অর্ডার নিয়ে এখন দুশ্চিন্তায় উদ্যোক্তারা।
অনেকগুলো অর্ডার আমাদের আছে অনেকগুলো কারণে, যেগুলো আমাদের ক্রিসমাসের ভিতরে ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা সংখ্যায় আছি যে সুতার দাম বেড়ে যাওয়াতে আমাদের এই অর্ডারগুলো আগিয়ে নেওয়া এবং সেগুলো ক্রিসমাস উপলক্ষে নেওয়া, এই মুহূর্তে হঠাৎ করে কোনো দাম বাড়লে আমাদের র মেটেরিয়ালস পেতে যদি অসুবিধা হয়, আমরা কিন্তু গার্মেন্টগুলো শিপমেন্ট করতে পারবো না। বর্তমানে 500-র অধিক সুতা তৈরির কারখানা রয়েছে বাংলাদেশে। তারপরও পোশাক রপ্তানিকারকদের সুতার জন্য ভরসা করতে হচ্ছে আশপাশের কয়েকটি দেশের উপর। প্রতি বছর বিপুল পরিমাণ পোশাক রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে। তা নিয়ে যেমন স্বস্তি রয়েছে, অন্যদিকে অস্বস্তি রয়েছে বাংলাদেশ থেকে খুব কম পরিমাণে মূল্য সংযোজন হওয়াতে। অবশ্য উদ্যোক্তারা বলছেন বাংলাদেশে এই স্পিনিং কারখানা বাড়াতে পারলে মূল্য সংযোজন কয়েক গুণ বাড়ানো সম্ভব। সুতার বাজারের এই অস্থিরতার জন্য বিশ্ববাজারে তুলার দাম বৃদ্ধিকে দায়ী করছেন সুতা উৎপাদকরা। সরকার বলুক যে চায়নাতে যে সিস্টেমে ফ্যাক্টরি করার সুযোগ দিয়েছে, আমি বাংলাদেশে প্রত্যেকটা উইভিং ফ্যাক্টরি বা যারা গার্মেন্টসে ফিডব্যাক দিবে ফ্যাব্রিক্স, তাদেরকে আমি সেম ফ্যাসিলিটি করে দিব। বিগত বছরগুলিতে আমরা কিন্তু আমাদের সাপ্লাইটা অতিরিক্ত ছিল এবং আমাদের যেটুকু ডিমান্ড ছিল সেই তুলনায় আমাদের সাপ্লাইটা মিলিয়ে টিলায় আমাদের প্রাইস কিন্তু কখনই আমরা লাভ করতে পারিনি। এই বছর কিন্তু প্রাইসটা বাড়ার কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে তুলার দাম বেড়েছে, আন্তর্জাতিকভাবে কটনের ব্যবহার 30% বাড়ছে। তবে সংকট যাতে দীর্ঘমেয়াদী না হয় সেজন্য বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ কয়েকটি সংগঠন এক হয়ে কাজ করছে বলেও জানান উদ্যোক্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। আগামীকাল মরমী সাধক ফকির লালন শাহের তিরোধান দিবস, কিন্তু করোনা বাস্তবতায় এবারও এই উপলক্ষে নেই কোনো আয়োজন। যদিও এরই মধ্যে কুষ্টিয়ার ছেউরিয়ায় লালনের আখড়ায় জড়ো হয়েছেন সাধু এবং সন্ন্যাসীরা। এই বিষয়ে আরও জানাতে কুষ্টিয়ার ছেউরিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদা, করোনার কারণে এবারও হচ্ছে না লালন মেলা, সাধু সন্ন্যাসী যারা রয়েছেন সেখানে তারা কি বলছেন এই বিষয়ে? প্রায় 200 বছর আগে কুষ্টিয়ার এই কালী নদীর পাড়ে ছেউরিয়ায় ফকির লালন শাহ সাধু বাউল ফকিরদের দল গঠন করে গানের মাধ্যমে কিন্তু তার জাতপাতহীন, অহিংস এবং মানবতাবাদী ধর্মের প্রচার শুরু করেন এবং দিনে দিনে তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকে এবং 131 বছর আগে এই ছেউরিয়ায় তিনি দেহত্যাগ করেন এবং তারপর থেকে কিন্তু এই তিরোধান দিবস হিসাবে তার ভক্ত অনুসারীরা পালন করে আসছেন এবং প্রতি বছরে কিন্তু একটা বড় সড়ো আয়োজনে তারা লালন ফকিরকে স্মরণ করেন এবং এবারও লালন ফকিরকে স্মরণ করতে তার ভক্ত অনুসারী এসেছেন। কিন্তু করোনা মহামারীর কারণে জেলা প্রশাসন গত বছরও যেমন এই অনুষ্ঠান বন্ধ রেখেছিল, এবারও কিন্তু তারা বন্ধের ঘোষণা দিয়েছে। যদিও বাউল ফকির সাধু সন্ন্যাসী তারা বলছেন যে সারা দেশে নানা রকমের অনুষ্ঠান চলছে, কিন্তু বাউলদের এই মেলা বন্ধ করা তারা আসলে খুব একটা মেনে নিতে পারছেন না। তারা দূর দূরান্ত থেকে এসেছেন। আপনারা দেখছেন যে ঠিক লালন একাডেমির যে অডিটোরিয়াম তার নিচতলায় সাধু বাউলদের বসার যে স্থান, সেখানে কিন্তু দূর দূরান্তের অনেক ফকির ভক্ত তারা কিন্তু আসন গেড়ে বসছেন এবং এর বাইরেও আমি আগের সংবাদে আপনাদের দেখিয়েছি যে ঠিক একাডেমির বাইরে মাঠে কিন্তু বিপুল সংখ্যক ফকির লালন ভক্ত অনুসারী তারা কিন্তু অবস্থান নিয়েছেন। বৃষ্টির কারণে গত রাতে তারা চরম দুর্ভোগের মুখে পড়েছেন বলে ফকির বাউলরা আমাদেরকে জানিয়েছেন। তবে ফকির বাউলরা যেটা বলছেন যে আগামীকাল যে তিরোধান দিবস মরমী সাধক ফকির লালন শাহের, তাকে শ্রদ্ধা না জানিয়ে, ভক্তি না জানিয়ে তারা আসলে এইখান থেকে যাবেন না। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। চলে আসছি স্টুডিওতে। অর্থী, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী জাহিদুজ্জামান যুক্ত হয়েছিলেন কুষ্টিয়ার ছেউরিয়া থেকে। চট্টগ্রাম মেডিকেলে স্বস্তি ফেরাতে পতেঙ্গায় অচিরেই চালু হচ্ছে আরেকটি হাসপাতাল। দেবচারের 5 একর জায়গার উপর নির্মিত 3 ভবনে 100 বেডের হাসপাতাল চালুর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। বন্দর পতেঙ্গা ইপিজেড এবং হালি শহরের 20 লক্ষেরও বেশি মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বহুল কাঙ্ক্ষিত হাসপাতাল চালুর খবরে খুশি এলাকাবাসী। আর থাকবে সব ধরনের সুযোগ সুবিধা, এমনটা বললেন সংসদ সদস্য এম এ লতিফ। নয়ন বড়ুয়া তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
চট্টগ্রাম মহানগরীর দক্ষিণাংশ তথা পতেঙ্গা, ইপিজেড ও বন্দরবাসীর সবচেয়ে বড় দুঃখ ছিল একটি হাসপাতাল না থাকা। দীর্ঘ যানজট ভোগান্তি পেরিয়ে চট্টগ্রাম মেডিকেলে আসতে আসতেই প্রাণ হারিয়েছেন অনেকে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে হাসপাতাল পাচ্ছেন এই এলাকার মানুষ। সম্প্রতি বেবজার 3টি ভবনে 100 বেডের সরকারি হাসপাতালের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এই মেডিকেল না থাকার কারণে আমাদের এই চট্টগ্রাম মেডিকেল আসার পথে অনেক আপনার ডেলিভারি মামলা এবং অ্যাক্সিডেন্ট এবং বিভিন্ন রোগী পথে মারা গেছে। এই হাসপাতালটি যদি হয়, বৃহত্তর পতেঙ্গার মানুষ আপনার চিকিৎসা ব্যবস্থা খুব দ্রুত সময়ের মধ্যে পাবে। আপামর জনগণের দাবির মুখে দীর্ঘদিনের আন্দোলনের ফসল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটি হাসপাতাল উপহার দিয়েছে। চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য জানান, এই হাসপাতালে থাকবে সব ধরনের সুযোগ সুবিধা। আমি মনে করি এটিকে সুষ্ঠু পরিচালনার মাধ্যমে এই অঞ্চলের হালিশহর, পতেঙ্গা তথা বন্দর পতেঙ্গা আসনের সমস্ত মানুষের চিকিৎসা সেবা এখান থেকে নিশ্চিত করা যাবে। এলাকার 20 লাখের বেশি মানুষের চিকিৎসা সেবার দুয়ার খুলবে এই হাসপাতাল। চট্টগ্রাম মেডিকেলে যেখানে 1300 শয্যা, সেখানে এখন প্রতিদিন রোগী ভর্তি 3000-এর বেশি। এই হাসপাতাল চালু হলে রোগীর চাপ কিছু কমবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তবে নতুন হাসপাতাল 24 ঘন্টার চালু রাখার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুষ্টিয়ার খোকসার একটি গ্রামে ব্রিটিশ আমলের নীলকুঠির পরিত্যক্ত দ্বিতল ভবনে আবাসস্থল গড়েছে লক্ষাধিক চাম বাদুড়। দূর থেকে শোনা যায় বাদুড়ের কিচিরমিচির শব্দ। ব্রিটিশ নীলকরদের অত্যাচার নির্যাতনের নিদর্শন হিসেবে এই কুঠিরটি সংরক্ষণ করতে চান স্থানীয়রা। একই সঙ্গে চাম বাদুড়ও যেন টিকে থাকে সেই দাবিও তাদের। জাহিদুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন শেখ ইমন। খোকসা উপজেলায় গড়াই নদীর পাড়ে ছায়াশীতল গ্রাম হিজলাবর। এখানে গ্রাম্য রাস্তার পাশে এখনো দাঁড়িয়ে নীলকরদের অত্যাচারের এই 2 তলা কুঠি। নীল চাষিদের ধরে এনে এখানেই কর আদায় করা হতো। এক সময়ের দুর্দান্ত প্রতাপের এই নীলকুঠি আজ পরিত্যক্ত, খসে খসে পড়ছে। এই সুযোগে আবাসস্থল গড়েছে লক্ষাধিক চাম বাদুড়। যখন বসবাস করতে মানুষ তখন চাম, যখন অবৈধ হয়েছে তখন এই চাম থেকে বসবাস আরম্ভ হয়েছে। চাম বাদুড় হাজার হাজার, সে কোটি কোটি, মানে ওইটা দেখতে অনেক দেশের থেকে মানুষ আসে। চামবাদুরগুলো মানে সারাদিন এখানে থাকে আর সন্ধ্যার পরে মানে বের হয় খাবারের জন্য। নিপা ভাইরাস ছড়ানোয় প্রধান বাহক হলেও বাদুড় বেশ উপকারী। একটা বাদুড় প্রায় প্রতি ঘন্টায় 1000 মশা খেতে পারে। সে যদি খেতে পারে তাহলে আমরা ডেঙ্গু, তারপরে হচ্ছে অন্যান্য যে এডিস মশা আছে, ম্যালেরিয়া, অন্যান্য মশা থেকে আমরা কিন্তু ন্যাচারালি এমনিই মুক্ত হতে পারি মশা থেকে। খসে পড়া এই নীলকুঠিতে আবাসস্থল গড়া চাম বাদুড় সংরক্ষণে বেশ আন্তরিক এই এলাকার মানুষ। তবে ব্রিটিশ নীলকরদের অত্যাচার নির্যাতনের নিদর্শন হিসাবে এই নীলকুঠিটি সংরক্ষণ করার দাবি জানিয়েছেন তারা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। দীর্ঘ 34 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি সাতক্ষীরার বিসিক শিল্পনগরীতে। বছরে 5 মাস জলাবদ্ধতার কবলে পড়ে এই শিল্পনগরী। এছাড়া রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ সহ নানা সমস্যা এখন এখানকার নিত্যদিনের সঙ্গী। এমন অবস্থার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন শিল্প উদ্যোক্তারা। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন এরই মধ্যে রাস্তা এবং ড্রেনেজ সংস্কারের কাজ শুরু করা হয়েছে। আর বেতনা নদী খনন করা হলেই জলাবদ্ধতার সংকট নিরসন হবে। মনিরুল ইসলাম মনির তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এ চিত্র সাতক্ষীরা বিসিক শিল্পনগরীর। এভাবেই পানিতে তলিয়ে আছে এখানকার কলকারখানা। অথচ এখানকার 97টি প্লটে হ্যাচারি, বেকারি, পোল্ট্রি, ইনকিউবেটর, চিংড়ি প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন শিল্প কারখানা চালু রয়েছে। তবে সুষ্ঠু ড্রেনেজ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছরই 5 মাস জলাবদ্ধতার কবলে পড়ে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন শিল্প উদ্যোক্তারা। প্রত্যেক বছর এখানে যখন বৃষ্টি হয়, বন্যা হয়, তার কারণে এই রাস্তাগুলো পানির নিচে থাকে। এখানে একে তো পানিবদ্ধতা, এই সমস্যার সমাধান না হলে কোনো ফ্যাক্টরিতে উন্নয়ন সম্ভব না। ব্যবসায়ীদের অভিযোগ, নির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থা না থাকায় রাস্তার উপরেই পানি জমে আছে। সংস্কারের অভাবে অল্প বৃষ্টিতেই পানি জমে কাদার সৃষ্টি হয়। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে অভ্যন্তরীণ রাস্তাগুলো। নেই সীমানা প্রাচীর ও পুলিশ ফাঁড়ি। শিল্পনগরীতে কোনো সীমানা প্রাচীর নেই,
বাগাজিদের উৎপাত এত পরিমাণ যে গাড়ির থেকে টায়ার খুলে না যায়। অবশ্য এসব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে এখানে একটি প্রকল্পের অধীনে শিল্পনগরীর রাস্তাঘাট উঁচুকরণ, ড্রেনেজ ব্যবস্থা এবং একটি অফিস বিল্ডিংয়ের কাজ চলমান। বেতনা নদী খনন করলে এবং এই জলবদ্ধতা নিরসন করতে পারলে এখানকার ব্যবসায়ীরা তাদের ব্যবসায় প্রসার ঘটাতে পারবে। 1986 সালে শহরের অদূরে বিনের পোতায় প্রায় 15 একর জমিতে প্রতিষ্ঠিত হয় সাতক্ষীরা বেসিক শিল্পনগরী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। যশোরে এবছর আউশ ধানের আশানুরূপ উৎপাদন হয়েছে। বর্তমানে ধান কাটা এবং মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন এই অঞ্চলের কৃষকরা। আবার বাজারে বিক্রিও করছেন অনেকে। বাজার দর চড়া থাকায় খুশি তারা। রিপন হোসেনের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোরের মনিরামপুর, বাঘারপাড়া, শার্শা ও অভয়নগর উপজেলার বেশ কয়েকটি এলাকায় আউশ ধান পাকতে শুরু করেছে। কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক কৃষানীরা। কৃষকরা জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আউশ ধানের আশানুরূপ উৎপাদন হয়েছে। বোরো ধানের চেয়ে আউশ ধানের উৎপাদন খরচ কম। এ ধান তোলার পর একই জমিতে আবার সবজি চাষ করা হয়। এ কারণে এই ধান আবাদে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। যেহেতু আকাশের বৃষ্টি বেশি হয়েছে, যার কারণে আমরা আউশ ধানের ফলন বেশি পাইছি। এই জমি আবার সব সবজি চাষ করবে, এই কারণের জন্য আউশ ধান করা। এই ধান বাজারে বিক্রিও শুরু করেছেন কেউ কেউ। দর ভালো থাকায় খুশি তারা। এতে 20 থেকে 22 মণ ফলন হবে আশা করা যায়। এটা লাগাইছি একটু আগে, চাহিদা খুব। এটা 8,000 টাকা খরচ হয়, এতে আমি লাভবান খুব। আউশ ধান রোপণ ও বপনের বিষয়ে কৃষকদের মাঠ পর্যায়ে সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। আউশটা যেহেতু ধানের দাম বেশি, এই জন্য কৃষকরা বোরো ধানে উৎপাদন খরচ বেশি, আউশ ধানে উৎপাদন খরচ কম। এই জন্যই চাষিদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি যে আউশ ধানে বেশি বেশি আউশ ধান করুক, তাহলে তারা লাভবান হবে। চলতি মৌসুমে এই জেলায় 16,300 হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্রিটিশ কনজারভেটিভ এমপি স্যার ডেভিড অ্যামিসের হত্যাকাণ্ডকে সন্ত্রাসী ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে দেশটির পুলিশ। স্যার ডেভিড শুক্রবার তার নিজ নির্বাচনী এলাকায় ছুরিকাঘাতের শিকার হন। পুলিশ বলছে ইসলামী চরমপন্থীরা এই হামলার সাথে জড়িত থাকতে পারে। ঘটনার সাথে জড়িত সন্দেহে 25 বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 69 বছর বয়সী স্যার ডেভিড অ্যামিস 40 বছর ধরে পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে 2010 সালে লেবার পার্টির এমপি স্টিফেন টিমস তার নিজ কার্যালয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। তেত্রিশটি দেশের নাগরিকের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। যারা করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন আগামী 8 নভেম্বর থেকে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বাধা নেই বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, পূর্ণ ডোজ করোনা টিকা নেওয়া এবং ভ্রমণের 72 ঘন্টা আগে যাদের করোনা নেগেটিভ ফল থাকবে তারাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। এই ক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকার নিয়মও তুলে নিয়েছে বাইডেন প্রশাসন। এই বিধিনিষেধের আওতায় বেশিরভাগ বিদেশি যারা 14 দিনের যুক্তরাজ্য সহ বহু সংখ্যক ইউরোপীয় দেশের পাশাপাশি চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান, ব্রাজিল অবস্থান করেছেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বারণ রয়েছে। বিশ্বের অনেক দেশই করোনা মহামারীর কারণে জারি থাকা ভ্রমণ কড়াকড়ি এরই মধ্যে শিথিল করেছে। যুক্তরাষ্ট্র সেদিন থেকে অনেক দেরিতে এমন পদক্ষেপ নিচ্ছে। এর ফলে অন্তত 33টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের দ্বার খুলে যাবে। বিদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণের উপর কড়াকড়ি প্রথম আরোপ করা হয়েছিল 2020 সালের জানুয়ারিতে। প্রাথমিকভাবে চীন থেকে আগতদের উপর দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞা। পরে সে নিষেধাজ্ঞার আওতা বাড়ানো হয়। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহারের অনুমোদনের তালিকায় রয়েছে। যারা এমন কোন একটি টিকা নিয়েছে তারাই নতুন নীতিমালার অনুসারে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।
চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। জানাবো খেলার খবর। ওমান পর্ব দিয়ে রবিবার মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপ। আসরের প্রথম দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ওমান পর্বে ভালো করে আগে সুপার 12 নিশ্চিত করে বাংলাদেশের প্রথম লক্ষ্য। এরপর ম্যাচ ধরে আগাতে চান বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ। 2014-2016 সালের মতো এবারও বাছাই পর্ব খেলে সুপার 12-এ যেতে হবে বাংলাদেশকে। রাউন্ড অফ 16 বা বাছাই পর্বে শ্রীলঙ্কার মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলকেও খেলতে হচ্ছে। যদিও বাছাই পর্বে এই দু দলের কোনো ম্যাচ প্রতিপক্ষ হয়ে কোনো ম্যাচ নেই দুই গ্রুপে থাকায়। বাংলাদেশ বি গ্রুপ থেকে খেলবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ স্কটল্যান্ড। 5 দিনের ক্যাম্পে ওমান এ দলের বিপক্ষে গা গরমের একটি ম্যাচ খেলায় কন্ডিশন সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেছে লিটনদের। মাত্র 6 বছর বয়সী ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে বরিশালের খুদে ক্রিকেটার আসাদুজ্জামান সাদিদ। তার স্পিন বোলিং দেখে টুইট করেছেন খোদ লিটল মাস্টার সচিন টেন্ডুলকার। আর তাতেই রাতারাতি বিখ্যাত বনে গেছেন প্রথম শ্রেণীর ছাত্র সাদিদ। বড় হয়ে খেলতে চান বাংলাদেশ জাতীয় দলের হয়ে। আর এই খুদে সাদিদকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন ক্রীড়া সংগঠকরা। রাহাত খানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মামার দেখানো স্বপ্নের পথে হেঁটে চলেছেন খুদে সাদিদ। মামা না পারলেও 3 বছর বয়স থেকেই ক্রিকেটকে মনে প্রাণে ধারণ করে ফেলেছে এই ভাগ্নে। এই করোনাকালে নিজ বাড়ির আঙিনায় ভাগ্নে সাদিদের বোলিং ব্যাটিং এর ভুল ত্রুটি শুধরে দেওয়ার জন্য কয়েকটি ভিডিও ক্লিপ তৈরি করার মধ্যে দিয়ে সাদিদের আলোচনায় আসা শুরু। সেই ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন তার মামা। আর এই পোস্ট নজরে পড়ে জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিসের ভেরিফাইড ফেসবুক পেজে সাদিদের বোলিং ভিডিও শেয়ার করার পর সেই ভিডিও নেট দুনিয়া ঘুরে মুগ্ধ করে ভারতীয় ক্রিকেট লিজেন্ড সচিন টেন্ডুলকারকে। ইমপ্রুভ করতে পারে ওটা দেখানোর জন্য ভিডিওটা করা। আর ভিডিওটা হচ্ছে ফেসবুকে শেয়ার করছি এইভাবে যে আমরা যেভাবে হচ্ছে গিয়ে ছবি শেয়ার করি এইভাবে ফেসবুকে শেয়ার করছি। জাস্ট এটা হচ্ছে গিয়ে যেইভাবে হবে এটা আসলে আমি কল্পনা করিনি। আফগানিস্তানের স্পিনার রশিদ খানের বোলিং অনুসরণ করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে তার খুবই পছন্দ। আর সাকিব আল হাসানকে মানেন আদর্শ হিসেবে। স্বপ্ন দেখেন অনেক বড় কিছুর। যারা আমাকে কমেন্টস করছে রশিদ খান, শানুয়ান, সচিন টেন্ডুলকার, ওদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ হয়ে ক্রিকেট খেলতে চাই আর বাংলাদেশ হয়ে বিশ্বকাপ জয় করতে চাই। এদিকে সাদিদের বোলিং ব্যাটিং নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করার পর তার বাড়িতে ছুটে যান বরিশালের ক্রীড়া সংগঠকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক আলমগীর খান আলো ফোন দিয়েছেন সাদিদের পরিবারকে। এই সময় তাকে ক্রিকেট অনুশীলন সহ সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তারা। পরিচালক মহোদয় আসলে পর তার সাথে কথা বললে সে যেখানে প্র্যাকটিস করতে চায়, যেখানে ভর্তি হতে চায়, আমরা সেটা সুব্যবস্থা করবো বরিশাল জেলা ক্রীড়া ডিভিশন থেকে বা বিসিবি থেকে। ভবিষ্যতে সাদিদকে বিকেএসপি কিংবা সাকিব আল হাসান ক্রিকেট একাডেমিতে ভর্তি করাতে চায় তার পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।